এটা হরমোনের একটা সমস্যা। হুম, কারো বেশি নিঃসরণ হতে হুম, পারে, হুম, কারো কম নিঃসরণ হতে একদম। পারে। তবে যেটা মোস্ট কমন সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ। যেটাতে আমাদের হরমোন কম নিঃসরণ হুম, ঘটে। হুম। আচ্ছা, এই থাইরয়েড হরমোনের সঙ্গে ওজন বাড়ার একটা সম্পর্ক আছে। মানে এটা কেন হয়? এই যে ফার্টিলিটি যে এত মানুষ ভয় পাচ্ছে হুম, যে আদৌ আমি কনসিভ করতে পারবো কিনা। আমরা সবসময় কি করি? সিম্পটমস এর দিকে এগোই। সিম্পটমস কি আছে না আছে সেইটা দেখে আমরা কিউর খোঁজার চেষ্টা করি। কিন্তু রুট কজ টা খুঁজলে সেটা নিয়ে কাজ করতে পারলে কিন্তু আমরা লং টার্ম এ ভালো থাকতে পারবো। একটা বেটার সলিউশন পাবো। অনেকে যে বলে যে থাইরয়েড থাকলে ক্রুসিফেরাস গ্রুপের যে হুম, হুম, ভেজিটেবলস গুলো আছে হুম, সেগুলো খাওয়া যাবে না। লাইক বাঁধাকপি, হুম। ফুলকপি এই ধরনের খাবার খাওয়া যাবে না। এইটা কতটা তো সত্যি? সেই হরমোনের মধ্যে হচ্ছে T3, T4 থাকে। তো সেই সিক্রেশনটা যদি প্রপারলি না হয়, আইদার সিক্রেশন কম হচ্ছে, হুম, হুম, আইদার সিক্রেশন অনেক বেশি হুম, হচ্ছে। তো সেক্ষেত্রে গিয়ে আমরা তখনই আমরা বলি যে থাইরয়েড হয়েছে। হুম। মানে থাইরয়েডের লেভেলটা, হরমোনের লেভেলটা আমাদের অ্যাবনরমাল রয়েছে। তো এই যে স্ট্রেস এবং কম ঘুম, হুম। এই সমস্যাটাকে আরো কিভাবে বাড়িয়ে দিচ্ছে? থাইরয়েড থাকলে আমরা অনেক সময় ভাবি যে কি করব? ওষুধ কি সারা জীবন খাবো? আমরা আমাদের ডায়েটে কি রাখবো? কিভাবে রাখলে আমার এই থাইরয়েডটা কন্ট্রোলে থাকবে? এবং বেশ কিছু মহিলা আছেন যারা চিন্তিত হয়ে পড়েন যে থাইরয়েড থাকলে কি আমি মা হতে পারবো? আজ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর যিনি দেবেন তিনি আমাদের শহরের ভীষণ ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস। নমস্কার ম্যাম। না। আ আমরা ভেবেছিলাম যে আজকে আপনাকে থাইরয়েড নিয়েই বেশ কিছু প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব। কারণ এটা নিয়ে প্রচুর প্রশ্ন হুম, আসে। বাঙালিদের তো থাইরয়েড প্রচুর হয়। একদম। তো যেটা ১ম প্রশ্ন থাকবে আপনার কাছে যে থাইরয়েড হয়। থাইরয়েড তো আমরা জন্মের সময়ই হুম, আমাদের হুম, থাকে এখানে একটা হুম, হুম, গ্ল্যান্ড। হুম, হুম। কিন্তু এই যে থাইরয়েড হয় বা এই যে বিষয়টা কি অ্যাকচুয়ালি? থাইরয়েড তো আছেই একদম। আমাদের। তো থাইরয়েড আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গলাতে এখানে থাকে হুম, একটু হুম, বাটারফ্লাই এর মতন হুম, হুম, শেপ। হুম, এবার সেখানে কিছু হরমোনেরও সিক্রেশন হয়। হুম, তো সেই হরমোনের মধ্যে হচ্ছে T3, T4 থাকে। তো হুম, সেই সিক্রেশনটা যদি প্রপারলি না হয়, আইদার সিক্রেশন কম হচ্ছে, হুম, হুম, আইদার সিক্রেশন অনেক বেশি হুম, হচ্ছে। তো সেক্ষেত্রে গিয়ে আমরা তখনই আমরা বলি যে থাইরয়েড হয়েছে। হুম, মানে থাইরয়েডের লেভেলটা, হরমোনের লেভেলটা আমাদের অ্যাবনরমাল রয়েছে। এক্ষেত্রে থাইরয়েড ২ রকমের হয় আমরা প্রত্যেকেই হুম। জানি। এবার ডিফারেনশিয়েট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট নয় যদি আমরা একটু চোখ কান খোলা রেখে জিনিসটা বোঝার চেষ্টা করি। যেমন? যেমন হচ্ছে যদি আমাদের সিক্রেশন বেশি হয়, হুম, হরমোনের সিক্রেশন যদি বেশি হচ্ছে তার মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। ওকে। এক্ষেত্রে কি হয় আমরা শুরুতেই যেটা বেসিক জিনিস দেখতে পারি সেটা হচ্ছে মানুষের বডি শ্রিঙ্ক করে বা ওয়েট লস হতে থাকে। আচ্ছা, এটা একটা জিনিস। আচ্ছা। এইবার আরেকটা হচ্ছে হুম, হাইপোথাইরয়েডিজম। এক্ষেত্রে আমাদের সিক্রেশন একেবারেই কম হচ্ছে বা সিক্রেট হলেও সেটা প্রপারলি বডিতে কাজ করছে না। হুম, এক্ষেত্রে সেই জন্য কি হয় যে বডির ওয়েটটা বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে একেবারেই কমন জিনিস। আর তারই সাথে আমাদেরকে ডিফারেনশিয়েট ও করে নিলাম যে আমার থাইরয়েডটা কোন ধরনের হয়েছে। এবার আমার হাইপো হয়েছে না হাইপার হয়েছে সেই বেসিসে আমি আমার ডায়েটটাকেও সেইভাবে ফলো করব। আমার যা প্রিকশনস নেয়ার দরকার সেটাও আমি নেব। সেইভাবে আমি ডক্টরের কাছে হেল্প নিয়ে আমি সেইভাবে মেডিসিনও ক্যারি করব। বেশ। তো যেটা বুঝলাম যে এটা হরমোনের একটা সমস্যা। হুম, কারো বেশি নিঃসরণ হতে হুম, পারে, হুম, কারো কম নিঃসরণ হতে একদম। পারে। তবে যেটা মোস্ট কমন সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ। যেটাতে আমাদের হরমোন কম নিঃসরণ হুম, ঘটে। হুম। আচ্ছা, এই থাইরয়েড হরমোনের সঙ্গে ওজন বাড়ার একটা সম্পর্ক আছে। মানে এটা কেন হয়? এটা আমি বলব না যে মানে সম্পর্ক আছে কিন্তু থাইরয়েড আছে বলেই তার ওয়েটটা গেইন হতে থাকবে প্রচুর পরিমাণে বা ওয়েটটা হুম, স্টাক হয়ে হুম, যাবে হুম, হুম। এরকম নয়। তার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর ম্যাটার করে। তো আচ্ছা। সেইগুলো সবাই মিলে একসাথে এফেক্ট করলে তবেই জিনিসটা একটা সিভিয়ার কেসের দিকে যায়। বাট অবশ্যই আমার মেটাবলিজমটাকে কমিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে গিয়ে তখন আমার ওয়েট গেইনের একটা টেনডেন্সি আসে। যদি যাদের থাইরয়েড রয়েছে, হাইপোথাইরয়েডিজম রয়েছে। আচ্ছা। থাইরয়েড থাকলে তো আমাদের নিয়মিত ওষুধ নিতে হয় আমরা হুম, যতটুকু জানি। কিন্তু প্রশ্ন যেটা থাকছে যে এটা নাকি সারা জীবনই নিতে হবে ওষুধটা। মানে আচ্ছা। মানে এটা মানে কি সত্যি তাই? তো মোস্ট কেসেস এ আমরা যেটা দেখতে পারি যে খেয়ে যেতে হয় লং টার্মেই হুম, থাইরয়েডের মেডিসিনটাকে। হুম, কিন্তু অনেক সময় দেখা গেছে স্পেশালি যখন প্রেগন্যান্সি পিরিয়ড চলে, হুম, প্রেগন্যান্সিতে অনেকেরই এখন হচ্ছে হুম, থাইরয়েডটা দেখা দিচ্ছে। তো হুম, তাদের ক্ষেত্রে সেটা টেম্পোরারি হয়। আবার অনেক সময় দেখা যায় যে খুব আর্লি স্টেজে ধরা পড়েছে। খুবই কম আমরা abnormalities হুম, দেখতে পাচ্ছি। সেখানেও আমরা দেখতে পাই যে টেম্পোরারি ডক্টর সাজেস্ট করছেন মেডিসিন খেতে। আচ্ছা।
মানে সব ক্ষেত্রেই এরকম নয় যে সারা জীবন ওষুধ খেতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই একদম ওষুধটা খেতে হয়। খেতে হবে। যেহেতু হুম, আমার হরমোন যদি কম নিঃসরণ হয় তাতে হুম, অনেকগুলো সমস্যা তৈরি হুম, হয়। একদম। এবং যেটাকে মেকআপ দেওয়ার জন্যই ওষুধটা হুম, খেতে হয়। একদম। তো এক্ষেত্রে ডায়েটের কি রোল আছে? এক্ষেত্রে ডায়েটের অবশ্যই রোল আছে। হুম, আমি আগেও বলেছি হুম, যে আমাদের অবশ্যই একটা ব্যালেন্সড ডায়েট ফলো করে হুম, চলতে হবে। স্পেসিফিক কোনো ডায়েট হয় না পার্টিকুলার কোনো আমার ডিজিজের জন্য বা হুম, প্রবলেমের জন্য। হুম, সবার আগে আমাদেরকে একটা ব্যালেন্সড ডায়েট ফলো করে চলতে হবে। তার মধ্যে যে জিনিসগুলোতে আমার থাইরয়েডের হুম, প্রবলেমটাকে ট্রিগার করে দেবে সেগুলোকে আমার একটু কম, কম করে খেতে হবে। বাট হুম। তার মানে এমন নয় যে আমি টোটালি এভয়েড করে যাবো পার্টিকুলার কোনো ফুড গ্রুপ বা পার্টিকুলার কোনো খাবার বা শাকসবজি। এটাই হচ্ছে কথা যে আমাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করে চলতে হবে। সেখানে আমাকে প্রপার পরিমাণে প্রোটিন অবশ্যই রাখতে হবে, কার্বোহাইড্রেটও থাকবে, ফাইবারও থাকবে, গুড কোয়ালিটি ফ্যাটও থাকবে। কিন্তু অনেকে যে বলে যে থাইরয়েড থাকলে ক্রুসিফেরাস গ্রুপের যে হুম, হুম, ভেজিটেবলস গুলো আছে হুম, সেগুলো খাওয়া যাবে না। লাইক বাঁধাকপি, হুম। ফুলকপি এই ধরনের খাবার খাওয়া যাবে না। এইটা কতটা সত্যি? এটা আমি বলব যে টোটালি এভয়েড হুম, করার দরকার নেই। হুম, এর মধ্যে গয়টারোজেনিক এফেক্ট থাকে বা হুম, গয়টারোজেন্স এর মধ্যে রয়েছে হুম, যেটা আমাদের শরীরে একটু এফেক্ট ফেলে হুম, বা আমাদের থাইরয়েডের লেভেলটাকে আরো ট্রিগার করে দিচ্ছে বা প্রবলেম গুলো বা সিম্পটমস গুলোকে ট্রিগার করে হুম, দিচ্ছে। কিন্তু হুম, এটা তখনই হয় আমরা যদি বা কাঁচা পরিমাণে প্রচুর খেয়ে নিই। মানে কাঁচা জিনিসটাকে প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছি আনকন্ট্রোলড হুম, ওয়েতে। হুম। তো সেটা করা যাবে না। আমরা অবশ্যই সেটাকে রান্না সেটা করে, তো অল্প করে, হুম, মাঝে মধ্যে হুম। খাচ্ছি। তো সেক্ষেত্রে সেটা খুব একটা কিন্তু আমাদেরকে সমস্যায় ফেলে না। যদি আমরা পোরশন সাইজটা মেইনটেইন করে চলতে পারি। আর রান্নাটা যেন ঠিকঠাক ভাবে হয়। হ্যাঁ, মানে বাঁধাকপি আর ফুলকপি আমরা কাঁচা তো খুব একটা খাই না। না। মানে খেলেও সেটা খুব সামান্য। হুম, হয়তো হুম, হুম। স্যালাড-ফ্যালাডে হয়তো আমরা একদম। বাঁধাকপি হুম। আমরা অনেক সময় খাই। অল্প করে হ্যাঁ, খাওয়া হয়। কিন্তু অতটা তো আমাদের খাওয়া হয় না। মানে না, খাবার-দাবারে কোনো তেমন একটা সমস্যা নেই। না। কিন্তু এখানে একটা কথা আছে যে হুম, আয়োডিনের ঘাটতি হলেও নাকি থাইরয়েডের বেশ হুম। কিছু গন্ডগোল তৈরি হয়। হ্যাঁ। তাহলে এক্ষেত্রে মানে আয়োডিন সমৃদ্ধ খাবার হুম। মানে কতটা দরকারি হয় এ সমস্ত রোগীদের জন্য? আয়োডিন সমৃদ্ধ খাবার অবশ্যই দরকারি হয়। কিন্তু এবার এখানে একটা জিনিস মাথায় আসে হুম, যে আয়োডিন সমৃদ্ধ লবণ যেটা আচ্ছা। সবাই বলে। হুম, হুম, তো সেটা আমরা রাখতে পারি। কিন্তু সেখানেও আমার আয়োডিন বডিতে কম হুম, রয়েছে বা হুম, আমার থাইরয়েডের প্রবলেম হুম, রয়েছে। আমি হুম, সেই জন্য প্রত্যেকটা মিলের সাথে আমি কাঁচা লবণ খেয়ে নেবো হুম, আয়োডিন সমৃদ্ধ, হুম। সেটা কিন্তু করা যাবে না। সেটারও ও! একটা পার্টিকুলার মাপ আছে বা একটা পোরশন সাইজ আমাকে মেইনটেইন করতে হবে। আমার সারাদিনের ডায়েটে কি চলছে, আমার কি কন্ডিশন সেটা সবকিছু আমাকে মেজারমেন্ট করে আমাকে সেটা রাখতে হবে। অনেকেই আছে যে অন্যান্য সল্ট গুলো খাওয়া হুম, যাবে হুম, কিনা বা হুম, অনেকেই হুম, মনে হুম, করেন যে একটু যদি আমি হিমালয়ানের হুম, পিঙ্ক হুম, সল্ট খেতে হুম, পারি, হুম, এই জিনিসগুলো দরকার আছে কিনা? হুম, আমি বলব যে না, নরমাল আয়োডিন সমৃদ্ধ সল্টও তোমরা খেতে পারো। কিন্তু যেটাই খাবে কোয়ান্টিটিটা মেপে খেতে হবে। হুম। লাগাম ছাড়া বা আনকন্ট্রোলড ওয়েতে আমরা খেতে পারব না দেখা গেল সেটা। যে নুন খেতে গিয়ে তার প্রেশার হাই হয়ে গেল। একদম। হ্যাঁ, যার কিডনির সমস্যা আছে হুম। তিনি আরো সমস্যায় পড়লেন। একদম। হ্যাঁ। সেটা করা যাবে না। উম মানে ভালো জিনিসও আমাকে পরিমাপ মতো খেতে হবে। তাহলে গিয়ে আমি তার বেস্ট রেজাল্টটা পাবো। বেশ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের থাইরয়েডের সমস্যা আছে বিশেষ করে মহিলাদের, হুম, তাদের মধ্যে পিসিওএস এরও একটা সমস্যা হুম, থাকে। তো সেক্ষেত্রে তাদের ওয়েট গেইন হয় হুম, ন্যাচারালি হুম। এবং তাদের অনেকগুলো সমস্যা দেখা দেয়। তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? কি ধরনের ডায়েট তারা ফলো করবেন এবং কখন একজন স্পেশালিস্টের কাছে যাবেন? ১ম এই যেটা বলার যে একজনের যদি পিসিওএস এরও সমস্যা ডিটেক্ট হয়ে গেছে, হুম, 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 তারই সাথে হুম, তার যদি থাইরয়েডেরও সমস্যা রয়েছে, হুম। তো সেক্ষেত্রে আমি বলব আর ওয়েট করা উচিত নয়। আচ্ছা। তখন অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে যাওয়া বা একজন ডায়েট এক্সপার্ট এর কাছে যাওয়া প্লাস নিজের ডক্টরের সাথে পরামর্শ নেয়া। কারণ অলরেডি দুটো জিনিসে আমার টিক পড়ে গেছে। হুম, তো সেখানে আমার তখন হেল্প নিতে হবে যাতে আমার সারাদিনটা যাতে সুন্দরভাবে হয়। আর শুধু ডায়েট নয়। আমার সারাদিনে আমি কি করছি, সেই হ্যাবিট গুলোর মধ্যেও আমাকে মডিফিকেশনস আনতে হবে, চেঞ্জেস আনতে হবে। আমাকে একটু এক্সারসাইজ এর পার্টটাও দেখতে হবে, তারই সাথে ডায়েটের পার্টটাও দেখতে হবে। আর এই দুটো জিনিসই কিন্তু হরমোনের একটা মানে ইমব্যালেন্স এর জন্য হচ্ছে। হুম, তো একটা আরেকটাকে অবশ্যই ট্রিগার হুম, করবে। হুম, সেই জন্য দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করতে হবে বা ম্যানেজমেন্ট করতে হবে। আর সেখানে ডায়েট অবশ্যই একটা খুব বড় রোল প্লে করে। আমাকে সেখানে খাবারের মধ্যে আমাকে প্রোটিন রিচ খাবার রাখতে হবে। প্রত্যেকটা মিলের মধ্যে আমি যদি রাখতে পারি, তার যদি আর কোনো সমস্যা না থাকে, হুম, সেটা খুবই দরকার। মাছ, মাংস, ডিম এর থেকে ভালো অপশন আর কিছু হয় না। হুম, এছাড়া পনির রাখতে পারি আমরা। তাছাড়াও যদি আমরা মনে করি যে আমাদেরকে কার্বোহাইড্রেটের সোর্স যেটা নিয়ে সবার টেনশন হুম, থাকে যে হুম, কোন ধরনের কার্বোহাইড্রেট খাবো?
বা আমার ভাত বা আমার রুটি এগুলো বন্ধ হয়ে যাবে কিনা সেটাও আমরা পরিমাপ মতো খেতে পারি। বন্ধ করার কিছু দরকার নেই। বাট আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটও রাখতে পারি। আমরা সেখানে রাগি রাখতে পারি, ওটস রাখতে পারি, ডালিয়া রাখতে পারি। এগুলো বেসিক আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে, তো এগুলো আমরা রাখতে পারি। কিন্তু অনেক সময় আবার দেখা গেছে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের রাগিটা খেলে কিন্তু আবার ট্রিগার করে দিচ্ছে। আচ্ছা। তো আমি বলব এই যে একটা কমপ্লিকেশনস চলছে বা কনফিউশন রয়েছে যে কোনটা রাখবো কি কোনটা রাখবো না, হুম। সেটা আমাদের বাইরে অনেক কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল, কিন্তু রাখা না রাখা যেটা প্রবলেম রয়েছে বা জানার একটা খামতি রয়ে গেছে, সেটার জন্য অবশ্যই এক্সপার্টের কাছে যেতে হবে। কতটা পরিমাণে রাখবো সেটাও একটা ব্যাপার রয়েছে। কোন খাবারটা কতটা পরিমাণে রাখবো, আমার ডিনারটা কেমন হবে, আমার লাঞ্চটা কেমন হবে, তার সাথে আমাকে ফ্রুটস কোন ধরনের ইনক্লুড করতে হবে। ফ্রুটস এর মধ্যে অনেকে আছে যেগুলো কিন্তু আমাদের ওয়েট গেইনে হেল্প করে, আবার কিছু আছে ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল। প্লাস আমাদের থাইরয়েড বা আমাদের পিসিওএস যেটা আছে সেটা ম্যানেজমেন্টের জন্যও কিন্তু হেল্পফুল। তো চেষ্টা করা সাইট্রাস ফ্রুট রাখা যদি আর কোনো সমস্যা না থাকে। একটু ফাইবার রিচ ফ্রুট গুলোকে রাখা। আর যেহেতু এখন সামার টাইম, তো সামারে সবাই চাইবে হুম। একটু আম, লিচু এগুলো খেতে। তাদের জন্য বলা অবশ্যই পোর্শন সাইজটা মেইনটেইন করে খাওয়া। এই সমস্যাগুলো থাকলে বা এদিকে ওয়েটটা স্টাক হয়ে গেছে বা ওয়েট লস করতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য বলব খাও কোনো অসুবিধা নেই, বাট অল্প করে খেতে হবে। আর এই অল্প মানে কতটা? হুম। হাফ খাবো একটা আমের নাকি জাস্ট একটা পোরশন স্লাইস করে খাবো সেইটা জানার জন্যই কিন্তু ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। পুরোটা বুঝে নেওয়ার সেটা জন্য। তো যেতেই হবে। হুম, কারণ এটা তো বিজ্ঞান। মানে আপনার একদম। কতটা বডি ওয়েট হুম, আছে, আপনার আর কি সমস্যা আছে হুম, সেগুলো একজন স্পেশালিস্ট যিনি এক্সপার্ট তিনি সেগুলোকে দেখবেন, বুঝবেন তারপরে একদম। আ আপনাকে সাজেস্ট হুম, করবেন যে আপনি এতটুকু খাবেন। হুম, হুম, হ্যাঁ? হুম। এই সময়ে খাবেন। কতটা ফ্রিকোয়েন্ট খাবেন। এগুলো একদম। এগুলো জানা খুব দরকার। হুম, কিন্তু সমস্যা হচ্ছে এরা ওজন কমানোর জন্য এরা এতটাই ডেসপারেট হয়ে যায় যে ইন্টারনেট দেখে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা হুম, কিটো ডায়েটের মতন ডায়েটগুলো এনারা ফলো করতে শুরু করেন। একদম। তো সেটা কতটা ঠিক? সেটা আমি বলব যে দুটো ডায়েটই কিন্তু খুবই ভালো। আমি বলছি না কোনোটা খারাপ। আচ্ছা। কিন্তু সেটা আমার বডিতে স্যুট করতে পারে বা অন্য আরেকজনের বডিতে সেটা নাও স্যুট করতে পারে। হুম, তো হুম, আমাকে সেইটা বুঝতে হবে। আর সেই জন্য প্রপার একটা মেডিকেল হিস্ট্রি দরকার হয়। পেশেন্ট কিভাবে চলছে না চলছে সেই সবকিছু জানতে হয়। তার ডেইলি রুটিনটা জানতে হবে। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে তার বডির জন্য সুইটেবল কিনা। পার্টিকুলার একটা ডায়েট সুইটেবল কিনা। আর এই ফাস্টিং এর কথা যদি বলি, সেখানে বিভিন্ন টাইমিং এর ব্যাপার আছে। কেউ মানে ওই ইন্টারনেট দেখে ১৮ ঘন্টা ২০ হুম, ঘন্টা হুম, ফাস্টিং করে হুম, হুম, যাচ্ছে, হুম, ১৬ হুম, ঘন্টা করে হুম। যাচ্ছে। কিন্তু সেটা উচিত নয়। তার বডি হয়তো সেটা নিতে পারছে না। তার জন্য হয়তো ৮ ঘন্টা বা ১০ ঘন্টা বা ১২ ঘন্টার ফাস্টিং বেটার ছিল। বা কিটো ডায়েটের ক্ষেত্রেও আমাদের এই পার্টিকুলার এই কলকাতার এনভায়রনমেন্ট এর জন্য সেটা সুইটেবল হচ্ছে কিনা বা ওয়েস্ট বেঙ্গলের যেকোনো এনভায়রনমেন্ট এর জন্য সুইটেবল হচ্ছে কিনা, সেটাও কিন্তু ম্যাটার করছে। প্লাস যেভাবে খাবারটা বানানো উচিত, সেই খাবারটা যদি সে সেইভাবে বানাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জন্য চেষ্টা করতে হবে যে, যেটাই আমি দেখছি না কেন, সেটা আমার বডিতে সুইটেবল হচ্ছে কিনা, সেটা আমাকে আগে জেনে নেয়া। দুটো জিনিসই হতে পারে সুইটেবল, আবার অন্য আরেকজনের জন্য সুইটেবল নাও হতে পারে। তো সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। আমার পার্টিকুলার abnormalities কি আছে, আমার শরীরে আর কি সমস্যা আছে, সেটার উপরেই ওটা চলে। আচ্ছা। হুম, এরপরে যেটা আপনার কাছে আমরা জানতে চাইবো যে এখনকার যারা হুম, মহিলারা আছেন বা পুরুষ সবার কথাই আমি বলছি, যে এরা এদের মধ্যে ঘুমটা প্রচন্ড কম থাকে হুম, এবং এরা একটা স্ট্রেস যুক্ত একটা জীবন তারা অতিবাহিত করেন। হুম, তো এই যে স্ট্রেস এবং কম ঘুম, হুম। এই সমস্যাটাকে আরো কিভাবে বাড়িয়ে দিচ্ছে? আচ্ছা। স্ট্রেস বা ঘুম যদি কম থাকে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কর্টিসল লেভেলটা বেড়ে যাচ্ছে। হুম, কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে মানে সেখানে আমাদের ইনসুলিনের রেজিস্ট্যান্স হুম, হচ্ছে। হুম, আমাদের পিসিওএস কে সেটা ট্রিগার করে দিচ্ছে। তারই সাথে আমাদের থাইরয়েডও রয়েছে। মানে একটার সাথে আরেকটা লিঙ্কড হয়ে রয়েছে হুম, পুরো। হুম, একটা আসছে মানে আরেকটা জিনিসকে সে আনতে পারছে বা ট্রিগার করে দিচ্ছে, সেই পসিবিলিটিস থাকছে। আমাদের চেষ্টা করতে হবে আমাদের ডেইলি লাইফস্টাইল, আমাদের ওয়ার্কিং প্যাটার্ন সবকিছুকে মাথায় রেখে যতটা পসিবল আমাদের স্ট্রেস লেভেলটাকে একটু ব্যালেন্স করা, যাতে আমাদের ঘুমটা ভালো আসে। এইবার তারপরেও ঘুম যদি ভালো না হচ্ছে, আমাদের একটু মেডিটেশন করে সেক্ষেত্রে আমাদেরকে একটু সাপ্লিমেন্টেশন এর দিকে আমরা যেতে পারি বা ম্যাগনেসিয়াম রিচ খাবার যেগুলো সেগুলোর দিকে যেতে পারি, বা আমরা চেষ্টা করতে পারি একটু ক্যামোমাইল টি খাওয়ার আচ্ছা। রাত্রিবেলা হুম, ঘুমাতে যাওয়ার আগে। তো এই জিনিসগুলো কিন্তু হেল্পফুল।
প্রত্যেকটা জিনিস মানে পিসিওএস এর জন্য হেল্পফুল হতে পারে। আমার থাইরয়েড রয়েছে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু হেল্পফুল। কারণ একটার সাথে আরেকটা লিঙ্কড। কারণ সবকটাই কিন্তু আমাদের হরমোনের ইমব্যালেন্স হচ্ছে বা হরমোনস গুলো প্রপারলি ঠিকই, কাজ ঠিকই। করছে না। এবং ঘুম ভীষণ ইম্পোর্টেন্ট একদম, সবকটাকে ব্যালেন্স করতে গেলে। একদম। হ্যাঁ, আমি আমাদের সারাদিন হুম, কাজ করছি, হুম, খুব ভালো কথা। আমি সারাদিন প্রপার হুম, ওয়েতে ডায়েটটা ফলো করছি, খুব ভালো কথা। আমি এক্সারসাইজও করছি। বাট আমার হয়তো ঘুমটা হচ্ছে না। হুম। তার রিজন যেকোনো কিছু হতে পারে। সবকিছু করার পরেও আমার ঘুমটা আসছে না। তো সেটা আমাকে অবশ্যই তার হেল্প নিতে হবে। কারণ ঘুমটা না হলে আমার রেস্ট হচ্ছে না। আমার বডি প্রপারলি ফাংশন করবে না। ইয়েস। তার মানে আমি সবকিছু করার পরেও আমার নিট ফল উ আইদার 0 0 আসছে বা 10 আসছে। ঠিকই, ঠিকই। ওটাই। শুধু আমরা ডায়েটটাই ফলো করে গেলাম এবং হুম, আমরা ঠিক মতন ঘুমালাম না হুম। এবং স্ট্রেসটা ম্যানেজ করলাম না, সেক্ষেত্রে আমার মনে হয় কাজ তো কিছুই হবে না। না, বা হলেও আ যতটা আশা করা যায় একদম। ঠিক হুম। ততটা হবে না। এইজন্যই হুম, আমাদের কাছে যারা আসে বলে যে, হুম, "ম্যাম ওনার তো এতটা কম হয়েছে ওয়েট। হুম, হুম, আমার কেন কম হচ্ছে না? হুম, সেম টাইম ধরেই তো করছি।" হুম, প্রত্যেকের বডি টাইপ আলাদা, প্রবলেমস আলাদা, সেখানে রেস্টের ব্যাপার রয়েছে। তো হুম, সেক্ষেত্রে সেইজন্য ডিফারেন্ট তো আমাদের হয়েই যাচ্ছে ব্যাপারটা যে একজনের এরকম হচ্ছে, সবকিছু করার হুম, পরেও হুম, হুম। হচ্ছে না। আরেকজন হয়তো সবকিছুই করতে পারছে অল্প, অল্প করে। তার রেজাল্টটা আমরা বেটার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি হুম, যে অনেক ক্ষেত্রেই পেশেন্টরা কি হয় যেমন ডাক্তারবাবুদের হুম, ক্ষেত্রেও হয় যে আমার রোগ সারছে না, আমি ওনার ৪ দিন ওষুধ খেলাম। ৪ দিন ওষুধ খাওয়ার পরে হুম, পরের সপ্তাহে আমি অন্য ডাক্তার দেখালাম। হুম, তো উনারও আমি ৪ দিন ওষুধ খেলাম, ৫ দিন ওষুধ খেলাম, তাতেও কমল না হুম, এবং তারপর আবার অন্য ডাক্তারের কাছে আমি গেলাম। হুম, তো ডায়েটিশিয়ানদের ক্ষেত্রেও কি এই বিষয়টা হয় যে আমি এনার ১ সপ্তাহ আমি খেলাম, কিছু হয়নি। হুম। আমি আবার অন্য ডায়েটিশিয়ান দেখলাম, ওই ডায়েটিশিয়ান ভালো না। মানে এই বিষয়টা কি আপনাদের ক্ষেত্রেও একদম হয়? নয়। আমি এটা অনেকবার ফেস করেছি। অনেকে আচ্ছা, আচ্ছা। অনেক জায়গা থেকে ঘুরে এসেছে। হুম, ঘুরে আসতেই হুম, পারে। হুম, অনেকের হয়তো জায়গাটা স্যুট হুম, করছে না, অনেকটা ডিসট্যান্স হয়ে যাচ্ছে বা যে ফরম্যাটে হচ্ছে সে হয়তো তার লাইফস্টাইল এর সাথে খাপ খাওয়াতে হুম, পারছে হুম, না। বাট একটা আছে যে এরকম ডক্টরের মতো ডায়েটিশিয়ান ও চেঞ্জ করে, করে দেখেন মানুষ। যে কোথায় গেলে কি বলছে, কি হচ্ছে, কিভাবে করাচ্ছে। আর সেটা হয়তো ওই ১ সপ্তাহ হয় না। সেটা ১০ থেকে ১৫ দিন হয়। কিন্তু এটা চেঞ্জ করার আছে। যখন আমি তাদেরকে কোয়েশ্চেন করি, কি হয়েছে না হয়েছে, পাস্ট হিস্ট্রি গুলো জানতে চাই, তারা তখন সেটা বলে। আর তারা খুব কনফিডেন্টলি, খুব ফ্লন্ট করে বলেন কথাটা যে, "আমি গেছিলাম এতগুলো জায়গাতে।" বাট সেটা কিন্তু কখনো সলিউশন হতে পারে না। আমি একজনের কাছে যাচ্ছি মানে আমাকে মিনিমাম সেখানে ১-২ মাস হাইয়েস্ট আমাকে ৩ মাস সেই জায়গাটাতে দিতে হবে বা সেইভাবে আমাকে চলে দেখতে হবে। হুম। তবে আমি বুঝতে পারবো যে আমার বডিতে কতটা সেটা এফেক্ট করছে, কতটা আমার জন্য হেল্পফুল ঠিকই, হচ্ছে। ঠিকই, ঠিকই। তারপরে আমি ভাববো যে আচ্ছা আমার এটাতে এইটুকু হচ্ছে আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে হুম। দেখি। মানে বাট এট লিস্ট 3rd, 3 4th মান্থ একদম না। আপনাকে সময় হুম, দিতে হবে একদম। এবং তারপরেই আপনি ভেবে দেখুন যে হুম, আপনি অন্য কারো কাছে যাবেন কিনা। একদম। কিন্তু তো বিষয়টা হলো যে হুম, এইভাবে যদি আপনি প্রত্যেক সপ্তাহে বা ১০ দিন পর, পর যদি আপনি ডায়েটিশিয়ান পাল্টাতে থাকেন তাহলে আদতে আপনার কোনো না, লাভ হবে না। না, অন্তত তাকে ৩ টে মাস সময় দিতে হবে একদম, যেমনটা আপনি বললেন। একদম। আচ্ছা, এবার আমার বেশ কিছু ছোট, ছোট প্রশ্ন আছে। এই হুম, প্রশ্নের উত্তরগুলো আমি হুম, লিখে এনেছি। হুম, তো যেগুলো অনেক সময় থাইরয়েড হুম, হুম। রোগীরা করে থাকেন। তো হ্যাঁ, বলেন যে থাইরয়েডের সমস্যা আছে মানে ভাত বন্ধ করতে হবে। একদমই না। ভাত খাওয়া যাবে। আচ্ছা, ওকে, কোয়ান্টিটি মেইনটেইন করে খেতে বেশ। হবে। নেক্সট কোয়েশ্চেন, হিমালয়ান পিঙ্ক নরমাল আয়োডাইজড সল্ট এর থেকে নাকি ভালো? একদমই না। আমরা রাখতে পারি। দুটোই রাখতে পারি। ওই যে আমি শুরুতে বললাম হুম, কোয়ান্টিটিটা মেইনটেইন করে খেতে হবে। মানে বেশি আমি সল্ট রাখতে মানে পারব না। এমন কিছু ব্যাপার নেই। না, আপনি সাধারণ নুনও একদম। খেতে পারেন। ওকে, হুম, ফাইন। আচ্ছা, এক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েট খুব দরকার। না, দরকার নেই। না। তার মানে এটাও ব্যালেন্সড ভুল। ডায়েট। আচ্ছা, এক্সারসাইজ না ডায়েট কোনটা বেশি ইম্পোর্টেন্ট? দুটোই ইম্পোর্টেন্ট। একটা ছেড়ে আরেকটা আমরা রাখতে পারব না। হ্যাঁ, করতে আমরা পারি হুম। কিন্তু আমরা রেজাল্ট কিন্তু ধীরে, ধীরে পাবো। মানে দুটোই যদি একসঙ্গে চলে পাশাপাশি, হুম, তাহলে রেজাল্টটা বেটার পাওয়া যায়। মানে একদম, দুটোই দরকার। একদম। ওকে, গট ইট। আচ্ছা, এর আগেও আমি জিজ্ঞাসা করলাম যে ক্রুসিফেরাস ভেজিটেবলস হুম, লাইক ফুলকপি, বাঁধাকপি হুম। আ একদমই এভয়েড করতে হবে। না, আপনি আগেও বলেছেন। একদম। যাই হোক, আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আপনি মোটা হয়েই যাবেন। কেউ আটকাতে পারবে না। না, কথাটা এরকম সত্যি। কোনো ব্যাপার নেই।
ওই যে আমি বললাম ২ ধরনের থাইরয়েড আছে। হ্যাঁ, কেউ রোগাও হয়ে যাচ্ছে, আবার কেউ মোটা রোগা কিছুই না হতে পারে। তার ওকে, হয়তো অন্য সিম্পটমস গুলো দেখা দিচ্ছে। বেশ, হেয়ার ফল বেশি হচ্ছে, বেশ। গলার হুম, স্বরটা তার হুম। চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কিনের কোনো প্রবলেম দেখা দিচ্ছে। তো এগুলো হতে পারে। আচ্ছা, এবার যেটা আপনার কাছে জানতে হুম, চাইবো হুম, যে যাদের এই থাইরয়েড ডিসঅর্ডার থাকে তাদের মধ্যে ইনফার্টিলিটির একটা সমস্যা দেখা দেয়। হুম, আ সেটা মহিলাদের ক্ষেত্রেই আমি শুনেছি খুব হুম, পুরুষদের ক্ষেত্রে হয় কিনা সেটা আপনাকে আমি পরে জিজ্ঞাসা হুম। করব। তো যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে থাইরয়েডের সমস্যা থাকলে কি কনসিভ করতে সত্যিই সমস্যা হয়? হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যা হয়। হুম, কারণ হুম, হরমোনাল ইমব্যালেন্স তো। হুম, তো সেটা অন্যান্য দিক থেকে আমাদেরকে বডির ইনফ্লামেশন বাড়িয়ে দিচ্ছে বা আমাদের পিসিওএস কে ট্রিগার করে দিচ্ছে বা আমাদের এগ কোয়ালিটি বা ফার্টিলিটির যে ব্যাপারটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে প্রবলেম হবে না। কারণ একটু যদি আমরা শুরুতে মানে এই যে হুম, কনসিভ হয়ে যাচ্ছে, হুম, হুম। হয়ে গেলে তো সেখানে আর কিছু করার নেই। না, কিন্তু হ্যাঁ, হওয়ার আগে আগে। ট্রাইং টু কনসিভ হুম, এই স্টেজটাতে অবশ্যই আমাদেরকে একটু সবকিছু বুঝে শুনে করতে হবে। টেস্ট গুলোকে করতে হবে হুম, দেখার জন্য যে আমার থাইরয়েডের TSH3, হুম। 3, T4 এগুলো সব ঠিকঠাক আছে কিনা বা আমার ভিটামিন ডি ঠিক আছে কিনা। এই জিনিসগুলো আমরা যদি একটু দেখে নিতে পারি, তাহলে খুব একটা প্রবলেম হবে না। আমরা তখনই ডিটেক্ট করে নিতে পারবো যে আমাদের কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কিনা। কারণ প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা লিঙ্কড আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ফার্টিলিটিকে ট্রিগার করতে পারে। মানে আমাদের ফার্টিলিটিটাকে কমিয়ে দিতে পারে, এফেক্ট করতে পারে। তো সেই জন্য এই হরমোনাল প্রত্যেকটাই একটা আরেকটার সাথে লিঙ্কড সমস্যাগুলো। হরমোনাল ইমব্যালেন্স এর জন্য হচ্ছে। তো সেই জন্য চেষ্টা করা যে একটু কনসিভ করার আগে একটু নিজেরা সচেতন হয়ে যাওয়া, জেনে নেয়া, বুঝে নেয়া। তাহলেই কিন্তু কনসিভ করতে কোনো প্রবলেম হবে না। আর এই যে ফার্টিলিটি যে এত মানুষ ভয় পাচ্ছে হুম। যে আদৌ আমি কনসিভ করতে পারবো কিনা, প্রবলেম হবে কিনা, সেই জিনিসগুলো থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। প্লাস এই যে আ আ আবার বলছি যে আমাদের স্ট্রেস লেভেল যেটা বিভিন্ন কারণে বেড়ে যাচ্ছে, সেই অহেতুক স্ট্রেসটা আমাদের হবে না। টেনশন বা প্যানিকটা আমাদের করা লাগবে না। আচ্ছা। এই সমস্যাটা হুম, যে থাইরয়েড ডিসঅর্ডার এর যে সমস্যাটা যে কারণে আপনি মানে আমরা হুম, আলোচনা হুম, করছি হুম, যে ফার্টিলিটির ক্ষেত্রে হুম। সমস্যা হয়। এটা কি পুরুষদের ক্ষেত্রেও কি হয়? মানে হ্যাঁ, হতে পারে। আচ্ছা, অনেক সময়ই দেখা যায় যে হচ্ছে আ আমাদের যে মেল ফার্টিলিটি দিকটা আছে সেটাকেও কিন্তু এফেক্ট থাইরয়েড করছে। এফেক্ট করছে। তো ওকে। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমি ঐজন্যই হুম, হুম, সবসময় হুম, বলি যে হুম, হুম, অ্যাজ আ কাপল নিজেদেরকে হুম, হুম, সবসময় হুম। প্রিপেয়ার করো কনসিভ করার জন্য। তো ধরা যাক আমরা দুজন আছি যারা চাইছি যে হুম, প্রেগন্যান্সির প্ল্যানিং করতে বা বেবি প্ল্যানিং করতে। তো হুম। সেক্ষেত্রে কি আমাদের দুজনকেই কি থাইরয়েডের টেস্ট করতে হবে? হ্যাঁ, অবশ্যই। দুজনকেই করতে একদম হবে। টেস্ট করে এখন নেওয়া এখানে দরকার। একটা প্রশ্ন আছে অনেকেই হুম, জানতে চাইবেন, আমার তো থাইরয়েড ঠিক আছে। আমাদের হুম, দুজনেরই থাইরয়েড ঠিক আছে। অথচ হুম। তো আমাদের বেবি কেন কনসিভ হচ্ছে না? সেখানে আরো অন্যান্য ফ্যাক্টর গুলো থাকতে ইয়েস। পারে। হ্যাঁ। তো সেই ফ্যাক্টর গুলোকে আমাদেরকে হুম, মানে আমরা নেগলেক্ট করতে পারবো না। হুম, আমাদের হয়তো সেখানে সারাদিনের হ্যাবিটটা ঠিক নেই। হুম, লাইফস্টাইলটা ঠিক নেই। সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে বা ওয়ার্কলোড হুম, অনেক বেশি। বেশি। সেই জন্য এনার্জি লেভেল একেবারেই নেই হুম, বা সবসময় সে একটা টায়ার্ডনেস এর মধ্যে দিয়ে চলছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের থাইরয়েড যদি কারোর নাও থাকে, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। প্লাস মেয়েদের ক্ষেত্রে এগ কোয়ালিটি কেমন আছে, AMH লেভেল কি আছে, প্রত্যেকটা জিনিস ম্যাটার করছে। প্লাস এই গরম, গরম তো আরো আমাদের হরমোনাল ইমব্যালেন্স কে ট্রিগার করে দেয়। আমাদের যে সিম্পটমস গুলো দেখা যাচ্ছে সেগুলোকে আরো বেশি সে মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো দুজনেরই দরকার থরোলি একেবারে আমাদেরকে চেক করতে হবে। সেই জন্যই আমি বারবার বলছি যে মেডিকেল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এগুলো জানা দরকার। ইন ডিটেইল এ ইনফরমেশন গুলো নেয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারবো রুট কজটা কি। আমরা সবসময় কি করি? সিম্পটমস এর দিকে এগোই। সিম্পটমস কি আছে না আছে সেইটা দেখে আমরা কিউর খোঁজার চেষ্টা করি। কিন্তু রুট কজ টা খুঁজলে সেটা নিয়ে কাজ করতে পারলে কিন্তু আমরা লং টার্ম এ ভালো থাকতে পারবো। একটা বেটার সলিউশন পাবো। এবার আপনার কাছে যেটা হুম, জানতে চাইবো সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি অনেক ক্ষেত্রে চলে আসে এবং হুম, কিছুদিন পরে সেটা মিসক্যারেজ হয়ে যায়। হুম। এই ক্ষেত্রে কি থাইরয়েডের কোনো ভূমিকা আছে? এক্ষেত্রে হতে পারে। সব থা ক্ষেত্রে না হলেও সব কিছু ক্ষেত্রে ক্ষেত্রে না না হলেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে। মানে থাইরয়েডের সমস্যা থাকলে হুম। মিসক্যারেজ পর্যন্ত হুম। হতে পারে। মিসক্যারেজ এর অনেকগুলো রিজন হুম, থাকতে পারে। তো হ্যাঁ, আমরা শুধু অবশ্যই তাই। একা হুম, থাইরয়েড কে হুম, আমরা দায়ী দায়ী করছি করতে না পারি আমরা। না। হুম। কিন্তু বাট মানে হতে এটা পারে। একটা কারণ হলেও হতে হলেও পারে। হতে পারে। হুম? হুম, মানে সেটা হয়তো কম কিন্তু হুম, তবুও হুম, হতে পারে। হুম, মানে থাইরয়েড যেটা বোঝা গেল একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন যে হরমোনটা আমাদের ওবিস করে তুলছে হুম, বেশিরভাগ ক্ষেত্রে প্রেগন্যান্সি আসতে সমস্যা হুম, তৈরি করছে এবং অন্যান্য হুম, যে ডিসঅর্ডার গুলো সেগুলোকে আরো বাড়িয়ে তুলছে। একদম।
আচ্ছা। যে হুম, বেবি আসছে, হুম, আমরা যদি থাইরয়েডটাকে পুরো আমার প্রেগন্যান্সি পিরিয়ডেও যদি আমি মেইনটেইন করে না চলি, বেবিরও অনেক সময় সমস্যা দেখা দেয়। তার মানে যেটা বলব ইমোশনাল ডেভেলপমেন্ট হুম, সেটা হচ্ছে না বা তার হয়তো বাকি আরো অন্যান্য ডেফিসিয়েন্সিস হুম, হয়ে গিয়ে নিউট্রিয়েন্ট এর সবকিছু মিলিয়ে গিয়ে হুম, তার হুম, কিন্তু কোনো ডিফেক্ট দেখা দিতে পারছে হুম, হুম, নিউরাল টিউবে। হুম। তো এই জিনিসগুলো হয়। তো সেই জন্য প্রেগন্যান্সি লেভেলটাও আমার ইম্পোর্টেন্ট, জার্নিটাও ইম্পোর্টেন্ট। প্রেগন্যান্সির আগের কনসিভ করার আগের জার্নিটাও আমার খুবই ইম্পোর্টেন্ট। মানে টোটাল পিরিয়ডটাই কিন্তু আমাদের জন্য ক্রুশিয়াল। ধরা যাক যে একজন পেশেন্ট বা মহিলা আছেন যার হুম, হুম, থাইরয়েডও আছে এবং হুম, পিসিওএসও আছে এবং হুম, তিনি প্রেগন্যান্সির প্ল্যানিং করছেন অথচ হুম, তার বাচ্চা আসছে না, বেবি আসছে না। সেক্ষেত্রে তাকে কেমন ডায়েট ফলো করতে হবে? আচ্ছা, তো সেক্ষেত্রে গিয়ে আমার ১ম এই বলার দরকার যেটা, যে আমাকে স্ট্রেস লেভেলটাকে আমাকে মেইনটেইন করে চলতে হবে। কারণ বেশি প্যানিক করলে চলবে না। এতগুলো প্রবলেম আসলে মানুষ খুব প্যানিক করে। হুম, আর প্যানিক করতে গিয়েই নিজে মানে আরো ভয়তে গিয়ে অনেক বেশি সবকিছু করে ফেলে। হয়তো হুম, যতটুকু করা দরকার বা হুম, তার ডক্টর, ডায়েটিশিয়ান যা সাজেস্ট করছে তার হুম, থেকে বেশি সে আরো সবকিছু করে ফেলছে। হুম। মানে আমি বলতে চাইছি ভুলের পরিমাণটা এখানে বেশি হয়ে যায় প্যানিক করলে। ওকে। এইবার প্যানিক না করা সবার আগে। 2nd হচ্ছে যে আমার সারাদিনের ডায়েট সকাল থেকে রাত অবধি আমি কি খাচ্ছি সেটাই আমার ডায়েট। তো সেখানে আমাকে ছোট্ট, ছোট্ট চেঞ্জেস করতে হবে। আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা মিলে যদি এটলিস্ট আমি একটু করে প্রোটিনের সোর্স এড করতে পারি। হুম। তার সাথে আমার কার্বোহাইড্রেটেড সোর্স গুলোকে আমি একটু চেঞ্জেস করলাম। কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখলাম। আর প্রত্যেকদিন পারলে অবশ্যই একটা করে ফল রাখা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি। এই যে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের হুম, কথা হুম, আপনি বললেন, হুম, তো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবেন না যে হুম, জিনিসটা কি হুম। অ্যাকচুয়ালি। তো আপনি কোনগুলোকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলছেন? আমরা যেতে পারি আমাদের ওটসের দিকে, ডালিয়ার দিকে যেতে পারি বা আমরা যে নরমাল ভাতটাই খাচ্ছি সেটার আমরা রিপ্লেসমেন্ট হিসাবে অনেক সময় ব্রাউন রাইস যেটা হয় সেটাও নিতে পারি। এবার কেউ যদি মনে করছে না আমি ব্রাউন রাইস খাবো না, তো প্লেন রাইসটাও সে খেতে পারে কিন্তু তার কোয়ান্টিটিটাকে কমাতে হবে। আমরা রুটি খেতে পারি। ওটস দিয়ে বানিয়ে আমরা রুটি খেতে পারি। কোনো প্রবলেম নেই সেখানে। তো এইভাবে আমাকে এই জিনিসগুলোকে একটু রাখতে হবে। তার মানে আমি কখনোই বলছি না যে, যে ভাত খায় বা বাঙালির জীবন থেকে ভাত চলে যাবে। ভাত আমরা রাখতে পারবো। এটা একটা জিনিস। গুড কোয়ালিটি ফ্যাট। আমরা ভাবি যে ফ্যাটটাকে বাদ দিলে হয়তো আমার হরমোনাল হুম, ইমব্যালেন্স সব ঠিক হয়ে যাবে। এটা একদমই ভুল জিনিস। ফ্যাট আমাদের দরকার। সেটা আমাদের খুব ভালো পিওর ঘি ফরম্যাটে হতে পারে। সেটা আমাদের নরমাল সিডস যেগুলো এডিবল সিডস রয়েছে, পাম্পকিন সিড মানে কুমড়োর বীজ বা সাদা তিল বা আমরা ধরে নিতে পারলাম সূর্যমুখীর বীজ, এগুলোও আমরা রাখতে পারি। নাটস গুলোকে রাখতে পারি। কারোর কোনো সমস্যা না থাকলে সেটা আমাদের আমন্ড হতে পারে, ওয়ালনাট হতে পারে বা নরমাল চিনাবাদাম হতে পারে। আমরা যেকোনো কিছু রাখতে পারি। এই জিনিসগুলো গুড ফ্যাট এর সোর্স। অবশ্যই রাখতে হবে। আচ্ছা তার মানে এরপরে আমাদের শাকসবজি। সেটা তো আমাদের মাস্ট সেটা রাখতেই হবে। আপনি বলতে চাইছেন যে একদম যে রিফাইন্ড আ যে সুগার, চিনি বা হুম, ময়দা হুম, এবং ভাত হুম, এইগুলোকে এভয়েড করা, ভাত কমপ্লিটলি এভয়েড না করা, হুম। ভাতের বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে খেতে পারি। একদম। সেটা হচ্ছে যেমন আপনি যেটা বললেন যে ব্রাউন রাইস, হুম, রাইসের কথা বললেন যেটাতে ফাইবার আছে আরকি। হুম। সে ধরনের খাবার খেতেই আপনি একদম। বলছেন আরকি। হ্যাঁ। তো তারপরে আপনি অনেকগুলো সিডস এর কথাও আপনি হুম, বললেন। কিন্তু এই যে বিষয়টা আমি কোন সিডসটা খাবো, কোন হুম, সিডসটা কতটা খাবো, হুম। কখন খাবো, কিভাবে খাবো? একদম, তো এইটাও তো মানুষ জানতে চাইবে। একদম। তো সেইটা আপনি কি বলবেন যে সেইটা আমি বলব যে এটার জন্যই আসতে হবে। কারণ এখানে একটা কাস্টমাইজেশন এর ব্যাপার রয়েছে বা পার্সোনালাইজেশন এর ব্যাপার রয়েছে। আমার জন্য যতটা পরিমাণ সুইটেবল সেটা তো আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। ওকে। তো মানে এটা সেটা আমি হ্যাঁ, একভাবে বলা যাবে না। মানে এটার না। আপনি বলতে চাইছেন একভাবে বলা যাবে না, এটা তুমি সকালে খেও ৫০ গ্রাম খেও, এটা তুমি বিকেলে খেও হুম, ২৫ গ্রাম খেও, এরকমভাবে বলা না। যাবে না। বিকজ হ্যাঁ, এটা তো ঠিকই যে প্রত্যেকেরই বডি ওয়েট আলাদা, হুম, তার কমপ্লিকেশনস আলাদা, তার একদম। সমস্যা আলাদা, হুম, তার বয়স আলাদা, হুম, সমস্ত কিছুই আলাদা এবং তার উপর একদম। ডিপেন্ড করে হুম, সেগুলোকে আ নিতে হবে আরকি। একদমই তাই। আচ্ছা, এই যে থাইরয়েডের যে সমস্যাটা আছে এবং থাইরয়েডের সঙ্গে পিসিওএস থাকলেই হুম, আমি আগেও বলেছি যে ওজনটা অত্যাধিক বেড়ে যায়। এই হুম। ওজন বাড়াটা কি কোনোভাবে ইনফার্টিলিটির একটা কারণ হতে পারে? হ্যাঁ, আহ হতে পারে। সেটা কি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই? হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা। তার মানে আ যেটা বোঝা গেল যে থাইরয়েড
যদি সমস্যা থাকে এবং তার সঙ্গে যদি আপনার ওবেসিটি থাকে, হুম, দুটোকেই আপনাকে কন্ট্রোল করতে হবে একদম, যদি আপনি কনসিভ করতে চান। একদম। তারপরে বাকি হুম, দেখা যাবে। তারপরে হুম, আর হুম, কি, কি সমস্যা হুম, আছে হুম, সেগুলো হুম, পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া দেখা যাবে। কিন্তু ইনিশিয়ালি এই দুটো জিনিস হুম, দরকার। একদম। তো ম্যাম, অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে যাদের থাইরয়েডের সমস্যা আছে, সঙ্গে পিসিওএস আছে, যাদের ওবেসিটি আছে এবং কনসিভ করতে চাইছেন, হুম। হচ্ছে না, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য এটাই বলার যে যাদের হয়তো থাইরয়েডের সমস্যা রয়েছে, প্লাস তার সাথে এইগুলোও রয়েছে। তো আমি বলব যে শুরুতেই একটু একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া। এতগুলো সমস্যা যখন এসে গেছে অবশ্যই কারোর হেল্প নেয়া। তার কাছে গিয়ে সবকিছু জানা যে কিভাবে কি চলতে হবে। আর এখানে আরেকটা কথা বলার যে নিজের পার্টনারকেও সাথে নিয়ে যাওয়া। কারণ কাপল কাউন্সেলিং টা খুবই দরকার এক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা গেছে যে যখন আমরা ফার্টিলিটির দিকটা ভাবছি তো হাসব্যান্ড ওয়াইফ দুজনেরটাই ম্যাটার করছে সেখানে। তো একজনকে ছেড়ে আমরা আরেকজনেরটা শুধু ভাবলাম বা করলাম তার দিকটা দেখলাম এটা করলে চলবে না। দুজনেরই প্রপার গাইডেন্স দরকার, প্রপার কাউন্সেলিং দরকার। তাহলে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আমরা সেটা দেখতেও পারবো প্লাস তার সলিউশন ও বের করতে পারবো। এইবার কারোর হয়তো জাস্ট সিম্পলি থাইরয়েড লেভেলটা নরমাল হয়ে গিয়েছে, পিসিওএস ও রয়েছে, তার সাথে তার হয়তো ওবেসিটিটা দেখা যাচ্ছে বাট সে স্টাক হয়ে গেছে আর সে কমাতে পারছে না। তো সেক্ষেত্রে আমাকে ওই পার্টিকুলার জিনিসটাতে ফোকাস করতে হবে। সেখানে ম্যানেজমেন্টের দরকার। আমার সিস্টের সাইজ ছোট বড় কি আছে সেটাকে বুঝতে হবে। সেটাকে আমি কিভাবে কমাতে পারি বা আমার পিরিয়ড যদি ইরেগুলার থাকছে সেটাকে আমি কিভাবে বেটার করতে পারি। প্লাস আমার ফার্টিলিটির দিকটা। আমার এগ কোয়ালিটি আমি কিভাবে দেখতে পাচ্ছি বা কোয়ান্টিটি কি রয়েছে সেটা আমাকে জানতে হবে। আমি শুরুতেই বলেছি AMH টা আমাদেরকে জেনে নেয়া দরকার। যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা মহিলার এতগুলো প্রবলেম রয়েছে, প্লাস তার সমস্যা হচ্ছে কনসিভ করতে হয়তো ৬ মাসের বা ১ বছরের বেশি হয়ে যাচ্ছে, অবশ্যই একটু চেক করে নেয়া এমএইচ লেভেলটা। তারপরে তো ডক্টর ডায়েটিশিয়ান আছেনই যে তার কি, কি প্রবলেম রয়েছে তার বেসিসে কি, কি টেস্ট গুলোকে তার করতে হবে। তারপরে তো ফার্দার তার মেডিকেশন রয়েছে, তার জন্য ডায়েটের পার্টটাও রয়েছে। শুধু একটাই বলব, যার যে সমস্যাই হচ্ছে না কেন একটা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করার চেষ্টা বাড়িতে। তার সাথে একটু যতটা পসিবল এক্সারসাইজ করা আর একটু ঘুমানোর চেষ্টা করা। রেস্ট, এক্সারসাইজ আর খাওয়া। এই ৩ টেকে একটু ব্যালেন্স করা। এক্সেসিভ ওয়েতে প্রবলেম হয়ে গেলে তখন অবশ্যই এক্সপার্ট এর হেল্প নেয়া। এর থেকে বেশি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ হুম, ম্যাম, এত সুন্দর করে সবকটা বিষয় এক্সপ্লেইন করার জন্য। মানে হুম, আমরা যেটা বুঝলাম যে খাবার কিন্তু অ্যাকচুয়ালি একটা মেডিসিন। আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। মানে যেকোনো ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে, তেমনি যদি আপনি অতিরিক্ত কোনো খাবার খেয়ে ফেলেন, তারও কিন্তু সাইড ইফেক্ট হতে পারে। আবার সেই খাবারটাই যদি আপনি একজন এক্সপার্ট এর পরামর্শ অনুসারে খান, তাহলে দেখবেন অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আজ এই পর্যন্তই। ডায়েট রিলেটেড যদি আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা অনায়াসে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। আমরা সময় মতন তার উত্তর দিয়ে দেব এবং ম্যামের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি আপনাদের কখনো দরকার পড়ে, আপনারা কিন্তু নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।